আমি রাতের খাবার নিয়ে আসব আপনার সঙ্গে দেখা করতে। এখন যাই। বিউটি বিদায় নিয়ে চলে এলো। মারিয়াম মিনহাজের কাছে গিয়ে বলল। আপনার শরীর কেমন? মিনহাজ ছোট্ট করে জবাব দিল। বেটার। আচ্ছা, আপনি হঠাৎই ওই আপুটার বিয়ের কথা শুনে অসুস্থ হয়ে পড়লেন কেন? আপনি কি ওই আপুকে ভালোবাসতেন? ও কি আপনাকে ধোঁকা দিয়েছে? কিন্তু আপনার মতো এত সুন্দর একজন মানুষকে ধোঁকা দিল কিভাবে ওই মেয়েটা? শহরে মেয়েরা বুঝি এরকম বোকাচো? জাস্ট কিপ ইউর মাউথ শট। আই হ্যাভ এ হ্যাবিটস। আই হ্যাভ টু গো নাও। মারিয়াম কিঞ্চিত নড়ে উঠল, বিড়বিড় করে বলল। ইংরেজিতে বলার কি আছে? বাংলায় বলা যায় না? অবশ্য ইংরাজিও বুঝি আমি। গো অ্যাওয়ে। কিছুটা ধমকে বলল মিনহাজ। মারিয়াম চমকে ওঠে খানিকটা। যেতে যেতে আবারও বিড়বিড় করে। অসুস্থ হলেও রাগ দেখি আকাশ চুম্বি এখনো। এক বিন্দুও কমেনি ব্যাটার তেজ। নুহাস এসে মিনহাজের সঙ্গে দেখা করল। সে ঔষধ আনতে গিয়েছিল ফার্মেসিতে। আসার সময় ফ্রেশ ফল কিনতে ভুলিনি। জোরপূর্বক সে এখন মিনহাজকে সেই ফলগুলো খাওয়াচ্ছে। পরদিন দুপুরে বিউটি নিজের হাতে রান্না করল। রমিশা খাতুন বাধা দিলেও শুনল না। নাদবো, এই মাটির চুলে রান্না করতে তোর কষ্ট হইব। এভাবে হাত পুড়াইয়া রান্না করতে হইবে না, চেহারা খারাপ হইব রোদে পুড়লে। রিক্তা আর মুক্তা কাছেই ছিল। মুক্তা ভেঙচি কেটে বলল। সেই তো পুরা চেহারায়, নতুন করে আর পূর্বে কিভাবে? রমিশা খাতুন গরম চোখে তাকিয়ে বললেন। তোদের দুই বোনের আর কোনো কাম কাজ নাই? এইখানে সারাদিন পড়ে থাকোস কেন? আমার কোনো দরকার তো তোদের টিকিটেও দেখা যায় না। নাদবো আসছে থেকে এখানেই পড়ে আছিস। রিক্তা বলল। আমরা তো ভাবির সঙ্গে গল্প করতেই আসি। হ্যাঁ তাই তো দাদি, এভাবে বলার কি আছে? ভাবির মুখ তো পুরাই, সত্যি কথা বললেও দোষ। তোমার আধিক্যতা দেখেই তো বলতে হলো। নতুন ভাবি যেহেতু শখ করে রাখতে চাইছে রাধু, আমরাও একটু না হয় চোখে দেখলাম ভাবি রাতে রান্না কেমন। চেহারার মতোই বিট ঘুটে নাকি আসলে সুস্বাদু? রমিশা খাতুন তেড়ে গেলেন গরম খুন্তি হাতে। মুক্তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে বললেন। বিউটি অশ্রে হাসির রেখা ফুটিয়ে সব শুয়ে গেছে এতক্ষণ। সেও বাইরে বেরিয়ে এলো। মুক্তার উদ্দেশ্যে বলল। তোমাদের জন্য তো রান্না করেছি, অবশ্যই খাবে আমার হাতের রান্না। অবশ্য আমার মুখের মতো বিদঘুটে রান্না নয়। তা না হয় খেয়েই দেখবে। মুক্তা মুখ ভেঙচি কেটে বলল। বিউটি ঠোঁটের কোণায় হাসি রেখেই বলল। বেশ, তোমার ইচ্ছে। খাবার রেডি করে টিফিন বক্সে ভরল বিউটি। তখনই সুপ্রিয় এলো। বিউটিকে টিফিন বক্সে খাবার ভরতে দেখে বলল। কার জন্য খাবার উঠাচ্ছিস? তৎক্ষণাৎ চটে গেল সুপ্রিয়। সে বিউটির হাত শক্ত করে ধরে বলল। তুই কি এখনো মিনহাজের কথা ভাবছিস? যে লোক তোর জীবনের একটা কালো অধ্যায় ছিল, তাকে নিয়ে এভাবে চিন্তা করার কোনো মানে হয়? ভুলে যাস না, ও কিন্তু ওর মায়ের কথাই তোকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে গেছিল। কতটা অপমানজনক ছিল তোর জন্য, সব কিছু ভুলে গেছিস তুই? বিউটি খানিক বিরক্ত হয়ে বলল। মিনহাজের জন্য? তুমি এমন তো নও সুপ্রিয় ভাই। একজন মানুষ অসুস্থ, তাকে নিয়ে চিন্তা হবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? যেখানে মানুষটার এমন অবস্থা সম্পূর্ণ আমার জন্য। সুপ্রিয় কপালে হাত ঠেকিয়ে বলল। তাকে নিয়ে ভাবার তো আর কোনো দরকার দেখি না। সে যেহেতু কাল বাড়ি ফিরে যাবে, তাহলে নিশ্চয়ই এখন একদম ফিট আছে। তাহলে তো রাগ বাড়িয়ে তার জন্য রান্না করে নিয়ে যাওয়ার কি আছে বুঝতে পারছি না। হসপিটালে তো খাবার নিয়ে যাবে নুহাসরা, ওদের বাড়ি এসেছে মিনহাজ, ওদেরও দায়িত্ব আছে। বিউটি ভ্রুকুটি করে বলল। তুমি এমন রিয়াক্ট কেন করছো? একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, সেখানে খালি হাতে যাব? একটা মানবিকতা থেকেই যায়। তোর এত চিন্তা কেন? সে তো তোর জন্য পরপুরুষ এখন, আর ঘন ঘন দেখতে যাওয়ারও তো প্রয়োজন নেই। তোর চিন্তায় কি সে সুস্থ হয়ে যাবে চট করে? লোকটা সত্যিই আমার চিন্তার কেন্দ্রবিন্দু, কেননা সে আমার জন্য অসুস্থ হয়েছে। এর জন্য কেবলই আমি দায়ী। তুই থাক ওই লোকটা নিয়ে, আমি গেলাম। গটগট করে হেঁটে রুমে চলে গেল সুপ্রিয়। বিউটি ওর যাওয়ার পানে তাকিয়ে রইল অনিমেষ। বেশি কিছু না ভেবে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। তার চেহারায় স্থির বিষণ্ণতা, সূক্ষ্ম হাসি। বিউটি মিনহাজকে নিজের রান্না করা খাবার বেড়ে দিল। না চাইতো মিনহাজকে সেসব খেতে হলো, কারণ হসপিটালের খাবার জঘন্য। মারিয়ামরা আজ এখনো আসেনি, হয়তো কোনো সমস্যা হয়েছে। খিদের তোড়ে সে চুপচাপ খাবার খেলো। মিনহাজ সন্তর্পণে বলল। রান্নাটা অনেক মজা, বিশ্বাস করুন।
আমি এত মজার খাবার অনেক দিন খাইনি। শেষবার আপনার হাতেই এমন সুস্বাদু খাবার খেয়েছিলাম, মনে আছে? আছে আরনাজ, আপনার কাছে আমার আবদার। বিউটি অসহায় দৃষ্টিতে তাকালো। অত্যন্ত অস্বস্তিতে ভেতরটা কেমন যেন করছিল। মিনহাজ বুঝলো সে এখন ভুল কথা বলে ফেলেছে। বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হলো মুহূর্তের মধ্যে। খুব খুব করে কেসে উঠল সে। বিউটি ছুটে এক গ্লাস পানি এগিয়ে দিল। মিনহাজ পানি খেয়ে বলল, আসলে ওই কথাগুলো বলতে কষ্ট হয় তো, তাই আর কি। কিছু মনে করবেন না আরনাজ, প্লিজ। বিউটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি দুঃখিত। আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তবে আমায় ক্ষমা করবেন। আমি কখনোই কারো দুঃখ কষ্টের কারণ হতে চাইনি। আমি একটা সময় মাকে ঠিকই মানিয়ে নিতাম। আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না আরনাজ? বিউটি ঠোঁট চেপে ধরল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আপনারা চলে যাওয়ার পর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, যার দরুন কেউ কোনো কথা বলার বা শোনার মতো অবস্থার ছিল না। শুধু বলবো, বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর কথা ফেলার ক্ষমতা আমার বা সুপ্রিয় ভাই কারোরই ছিল না। মিনহাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সঙ্গে দূরত্ব সইতে না পেরে শহর ছেড়ে এখানে আসলাম, আর এখানে এসেও সেই আপনাকেই। বিউটি থমকে গেল। তার গলায় যেন কথা আটকে গেল। মিনহাজ ভাঙা অথচ তীব্র ব্যথিত কণ্ঠে বলল, আপনার জীবনটা সুন্দর হোক। আমি হয়তো আপনার জন্য কিছু করতে পারিনি সেদিন, কিন্তু আপনি যাকে পেয়েছেন তাকে নিয়ে ভালো থাকুন। আমি কখনোই সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকবো না। বিউটি বলল, আপনি আমাকে ভুলে যেতে পারবেন না মিনহাজ। আমাকে মনে রাখলে আপনার শুধুই কষ্ট বাড়বে। তার চেয়ে এটাই ভালো হবে আপনি আমাকে ভুলে যান, নিজেকে নিয়ে নতুন করে ভাবুন। কাষ্ট হাসল মিনহাজ। সোজা হয়ে বসতে বসতে ক্ষীণ রূঢ় ভাবে বলল, ভুলে যাব? কেন ভুলে যাব? এই কথা বলার তো অধিকার নেই আপনার। আমার জীবন, আমি কাকে আমার জীবনের স্মৃতি করে রাখবো, কাকে মনে রাখবো, তার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনার কোনো অধিকার নেই আমাকে আপনাকে বলতে বলার। সেই অধিকার তো আমি কাউকে দেইনি, আর দেব না। কিছু মানুষের স্মৃতি মনের শেকড়ের মতো গেড়ে বসে। আপনার সেই মুখ, আপনার সেই সাদামাটা অথচ দীপ্তিময় হাসি, প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথমবার কারোর মায়ায় আটকে যাওয়া, সবকিছু এখনো কতটা তাজা জানেন? শেষ কথাগুলো বলার সময় মিনহাজের গলা ভারী হয়ে এলো। বিউটি চোখ বন্ধ করে এবার দৃঢ়তার সঙ্গে বলল, আপনি জানেন আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমাদের জীবনের সব কিছুই আলাদা। জানি, তাই দূরত্বে রেখেছি, রাখবো। আপনার অসুখের কারণ আমি হব না আরনাজ। আশা করি এইটুকু ভরসা আপনার আছে আমার উপর। বিউটি চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এক টুকরো জল চিকচিক করে উঠল। মিনহাজ মৃদু হাসল, বলল, আপনার চোখের পানি মানায় না। আমি জানি এই চোখের পানিটা আত্মগ্লানির। হয়তো আপনার মনে হচ্ছে আমার অসুস্থতা, আমার দহন সবকিছুই আপনাকে ঘিরে, কিন্তু এটা একদমই নয়। এটা হওয়ারই ছিল। বিধির লিখন কি খণ্ডানো যাবে? শুনুন, এখনকার আপনি সম্পূর্ণ একজন নতুন মানুষে। হয়তো সেই নতুন মানুষটার জীবনের প্রতিনিধি। সুপ্রিয় একজন ভালো মানুষ, তাকে নিয়ে ভালো থাকবেন, এটাই কামনা করছি। বিউটি কিছু বলল না। মিনহাজের থেকে বিদায় নিয়ে যখন ফিরল তখন দেখল সুপ্রিয় কোথাও নেই। যখন শুধালো রমিশা খাতুনকে তখন তিনি বললেন সুপ্রিয়র হঠাৎই জরুরি তলব পড়েছে শহর থেকে, তাই সে চলে গেছে। অত্যন্ত ভারাক্রান্ত লাগছিল বৃদ্ধাকে। রহমান আলীও বেজায় মুখে চেয়ারে বসে আছে। বিউটির কেমন যেন ব্যাপারটা ভালো লাগলো না। হঠাৎই কি হলো মানুষটার? রাগ করে চলে গেল নাকি? তবুও যাওয়ার আগে একটাবার ফোন করে জানাতে পারল না সে চলে যাচ্ছে। সবার থেকে বিদায় নিয়ে বিউটিও সেদিনই শহরে ফিরে এলো। তবে সুপ্রিয়দের বাড়ি না গিয়ে নিজের বাড়ি ফিরে গেল। প্রকৃতি যেন মেঘের চাদরে মোড়া। রোদের স্নিগ্ধতা হালকা করে ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতা নরম বাতাসে মৃদু দুলছে। চারিদিকের কোলাহল কমে গিয়ে নিস্তব্ধতা ভর করেছে সন্ধ্যাবেলায়। গাড়ির হর্নের আওয়াজ, হেডলাইটের আলো, সামনে বড় গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দ যেন মনকে জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই সুন্দর পরিবেশও বিউটির মনকে প্রশান্ত করতে পারছে না। বারান্দার কাঠের চেয়ারে আকারে বসে আছে সে। ওর চোখ বারবার সামনের দিগন্ত ছুঁতে চাইলেও মন আটকে আছে অন্য কোথাও।
গ্রাম থেকে নিজের বাড়ি থেকে সরাসরি ফিরে আসার পর থেকে সুপ্রিয় একবারও ওর খোঁজ নেয়নি। এ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা যা বিউটির মনকে গিলে খাচ্ছে। ও বারবার স্মৃতির ভেতর ঘুরপাক খাচ্ছে। নদীর ধারে সুপ্রিয়র পানিতে পড়ে যাওয়ার দৃশ্যগুলো মনে পড়লেই আপন মনে হেসে উঠছে। আবার সেই হাসি মিলিয়ে যাচ্ছে নিমেষেই। এক অদ্ভুত অনিশ্চয়তা দোলা দিচ্ছে ওর মনে। ও ফোনটা হাতে নিয়ে সুপ্রিয়কে কল করার কথা ভেবেছে, কিন্তু কি যেন একটা দ্বিধা ওকে থামিয়ে দিয়েছে। মনে হচ্ছে কল করলে সুপ্রিয় কি আদৌ কথা বলবে, নাকি ফোন ধরলেও কড়া কড়া কথা শোনাবে, অপমান করবে, নাকি ওর কল পেয়ে খুশি হবে। এত সব ভাবনা ওর মাথায় ঘুরতে থাকলো। তখনই সন্দীপটা হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় এলো। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। বিউটির মন খারাপ করা মুখটা দেখে মনটা খারাপ হলেও হাসি মুখে বজায় রেখে পাশের ডিভানে পা তুলে বসলো। সন্দীপটা তার দিকে চা এগিয়ে দিতে দিতে বলল, তোমার মুখে এত শুকনো কেন বিউটি? কিছু হয়েছে বলো তো? বিউটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, না না ভাবি, কিছুই হয়নি। সন্দীপটা সরু চোখে তাকিয়ে রইল। সন্দিহান কণ্ঠে বলল, সত্যি কিছু হয়নি? তোমার চোখ তো অন্য কথা বলছে। সি বিউটি লাইক ইজ এ নট অলওয়েজ পারফেক্ট, বাট কজন মানুষ নিজের স্ট্রেংথ ধরে রাখতে পারে বলো তো? বাজের সময় মন শক্ত রাখতে হয়, বুঝলে? পরিস্থিতি যেমনই হোক না কেন, তার থেকে না পালিয়ে সেই পরিস্থিতির মুখাপেক্ষী হয়ে মোকাবিলা করতে জানতে হয়। এত ভাবছো কেন? আসলেই কিছু হয়নি। আম অল রাইট, ডোন্ট ওয়ারি। আচ্ছা, শুনলাম গ্রামে গেছিলে, সেখান থেকে সরাসরি এখানে এসেছো। তোমার কি মনে হয় আমি বোকা? সত্যি করে বলো তো, সুপ্রিয় কিছু বলেছে তোমায়? সুপ্রিয়র কথা মনে পড়তে বুকটা কেমন ভারী হয়ে গেল। মাথাটা ঝিমিয়ে যাচ্ছে যেন। থেতো অনুভূতিতে ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। সুপ্রিয়র সঙ্গে ওর ঝগড়ার বিষয়ে কাউকে জড়াতে চাইল না বিউটি, তাই মাথা নেড়ে বলল, না ভাবি, ও তো কিছু বলেই না। দীর্ঘদিন তোমাদের না দেখে থাকার অভ্যাস আছে নাকি আমার, তাই সরাসরি তোমাদের দেখতে চলে এসেছি। সন্দীপটা হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, বিয়ের পর এমনি এই অভিমান তো এই প্রেম উপচে পড়ছে। অভিমান যদি করে থাকে তবে বিশ্বাস রাখো, ও নিজেও এখন তোমার কথা ভাবছে। গিভ হিম সাম টাইম, দেখবে দুদিন যেতে পারবে না ছুটে চলে এসেছে। একবার তোমার ভাইয়ের সঙ্গে আমার অভিমান হয়েছিল, বিয়ের এক সপ্তাহের মাথায়। বেচারা কি করেছ জানো? রাতে অভিমান হলো, সকালেই উদ্ভ্রান্তের মতো কোয়ার্টার থেকে ছুটে বাড়ি চলে এলো। আমি তাকে দেখে একটু অবাক হইনি, কারণ আমার বিশ্বাস ছিল ও ঠিকই আসবে। বিউটি মুচকি হাসলো। কারোর ভালোবাসার কথা শুনতেও ভালো লাগে। সে বলল, ভাইয়াকে মিস করছি। কবে আসবে বলেছিল? সন্দীপটা খানিক মন খারাপ করে মলিন মুখে বলল, কবে জানানি, তাকে আর্জেন্ট একটা মিশনে যেতে হবে। ওর মিশনের কথা শুনলেই আমার বুকটা হাহাকার করে, কেমন রিক্ত শূন্যের মতো হয়ে যাই আমি। আল্লাহ মানুষটাকে সবসময় সেফ রাখুন, এটাই চাই। বিউটি সন্দীপটাকে জড়িয়ে ধরল দু হাতে, গালে গাল ঘষে বলল, চিন্তা করো না ভাবি, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। তুমি চিন্তা করো না, দেখবে সকালে শুভ্র কেমন নেওয়াটার মতো হাজির হবে। কাষ্ট হাসে বিউটি। সন্দীপ তার সান্ত্বনা বিউটিকে সামান্য শান্ত করলেও তার ভিতরে এক অজানা শূন্যতা রয়ে গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে সামনের মেঘমাখা আকাশের দিকে তাকিয়ে রইল। সত্যি কি সুপ্রিয় তার জন্য ছুটে আসবে, যেমনভাবে ভাইয়া ভাবির জন্য উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিল? সুপ্রিয় একা ঘরে বসে আছে। জানালার বাইরে রাতের আলো হালকা করে আসছে। চারিপাশের নিস্তব্ধতা তাকে আরও বিচলিত করে তুলছে। তার ভেতরটা যেন এক অদ্ভুত সংকোচে ভরে উঠেছে। গ্রামে বিউটিকে যেভাবে ফেলে রেখে এসেছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ পুঞ্জীভূত হচ্ছে। একটা মেয়েকে এভাবে ফেলে আসা কি উচিত হয়েছে? নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে সে। মেয়েটা নিশ্চয়ই তার উপাখ্যানে কষ্ট পাচ্ছে, কিন্তু সেই বা কী করতো? ভেতরটা তো তার অজানা কারণে জ্বালা করছিল, যা সে আগে কখনোই অনুভব করেনি। তার স্ত্রী কিনা অন্য একটা পুরুষের জন্য চিন্তায় মরিয়া হয়ে যাচ্ছে। এটা কি কোনো পুরুষ মানুষ মানতে পারে? যে মেনে নিতে পারবে সে তো কাপুরুষ। সে তো কাপুরুষ নয়। মা এসে তাকে খাবার টেবিলে ডাকলেন। সুপ্রিয় ধীরে ধীরে টেবিলের কাছে এলো। খাবার সাজানো হলেও তার মন কোনো কিছুতেই টান পাচ্ছে না। মহিমা বেগম ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। এসে থেকেই কেমন মুখ চোরা হয়ে বসে আছে ছেলেটা। শান্ত স্বরে শুধালেন, বাবা তুই ঠিক আছিস তো? এসে থেকে দেখছি মনমরা হয়ে আছিস। না মা, তেমন কিছু না।
মোজাম্মেল হোসেন খানিক গম্ভীর স্বরে বললেন, বিউটিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? একসঙ্গে গিয়েছিলে, একসঙ্গে ফিরলে না কেন? সুপ্রিয় চুপ করে রইল। কি উত্তর দেবে তা ঠিক করতে পারল না। বাবার কণ্ঠে রাগের সুর ছিল না, তবে এমন একটা কাঠিন্য যা তার চুপ থাকার পেছনের কারণে আরও বেশি বেদনাদায়ক করে তুলেছে। বাবা মায়ের চোখের প্রশ্নের উত্তরহীনতা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। কোনো রকম উচ্চবাচ্য না করে কোনো রকমে গলধকরণ করে চলে এলো। মহিমা আর মোজাম্মেল হোসেনও বুঝলেন কিছু একটা হয়েছে। ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের ভেতরকার সমস্যার সমাধান তারা দিতে পারবেন না, নিজেরাই মিটিয়ে নেবে ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন দুজনেই। সুপ্রিয় জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সে জানে বিউটিকে ফেলে আসার জন্য তার মনে কষ্ট হলেও নিজের রাগ কীভাবে সামলাবে তা বুঝতে পারছে না। কই, বিউটি তো কখনো তাকে নিয়ে এত উদ্বিগ্ন হয়নি। গ্রামের পাড় চুকিয়ে মিনহাস আর নুহাস আজই ঢাকায় ফিরেছে। মিনহাস বরাবরের মতোই গম্ভীর, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। শহরের ব্যস্ত জীবনের কথা ভেবে সে যেন আরও বেশি অন্যমনস্ক হয়ে পড়েছে। তার পাশে হাঁটতে থাকা মারিয়াম তার বিপরীত পুরো ভিন্ন। তার বাচাল স্বভাব যেন থামছেই না, অনবরত কথা বলে যাচ্ছে মেয়েটা। মিনহাস বিরক্ত মুখে হজম করছে মেয়েটাকে। মারিয়াম মিষ্টি হেসে বলল, সত্যি করে বলেন তো স্যার, গ্রামে আপনার দিন কেমন কেটেছে? এমন সুন্দর পরিবেশ কিন্তু আপনার ওই শহরে নেই। মিনহাস মুখ ঘুরিয়ে এদিক সেদিক নুহাসকে খুঁজল। এখনো কেন আসে না নুহাস? মারিয়াম আবারও বলল, আপনি কি আমার কথা শুনছেন স্যার? মিনহাস শকুক্তিক করল। আপনার কি গ্রাম খুব একটা ভালো লাগে না, নাকি কাজের চিন্তা করতে করতে সব কিছু ফিকে লাগে? নুহাস হন্তদন্ত হয়ে ছুটে আসে ধুলো উড়িয়ে। মিনহাস কোনো উত্তর দেয় না, তাকিয়ে থাকে নুহাসের আশার দিকে। মারিয়াম বিরক্ত না হয়ে আবার প্রশ্ন করে, আপনি কি জানেন আপনার চুপচাপ থাকাটা খুব বিরক্তকর? অন্তত কিছু বলুন। যাই বলি হাঁ করেন শুধু। একটা মানুষ এত চুপচাপ কিভাবে হয়? মিনহাস হঠাৎ মুখ ঘুরিয়ে মারিয়ামের দিকে তাকিয়ে বলল, সবসময় কথা বলার প্রয়োজন নেই, বুঝছেন? আমি প্রয়োজনীয় কথা ব্যতীত কথা বলতে পছন্দ করি না। আপনার মতো ঘটে গোবর নেই আমার। আমাকে একা একা বিজনেস সামলাতে হয়। এসব ফাওবাচাল আমার কোনো কাজে আসবে না। মারিয়াম থেমে গেল, তবে এক মুহূর্তেই আবার শুরু করলো, বুঝেছি, কিন্তু কথা বললে মন ভালো থাকে। আপনি ট্রাই করে দেখুন। ততক্ষণে নুহাস এসে দাঁড়িয়েছে, রীতিমতো হাঁপাচ্ছে সে। হাঁপড়ির মতো শ্বাস টেনে বলল, দুঃখিত স্যার, আমার সেই এক দোষ, কোথাও যাওয়ার সময় ঠিক বাথরুম পেয়ে যায়। মারিয়াম মুখ টিপে হাসে। মিনহাস নাক মুখ কুঁচকে বলে, যেমন ভাই তেমন তার বোন, স্টুপিড। মিনহাস আর নুহাস রওনা দিল। অনিমেষ চোখে মারিয়াম তাকিয়ে থাকে মিনহাসের যাওয়ার পানে। ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত মিনহাসকে দেখা গেল। মিনহাস একবার তাকালে বোধহয় দেখতে পেত এক বিষাদে ব্যথিত ভরা নয়ন, যার চোখ খুব পেয়ে অশ্রুতে টলমল করছে। নুহাস শহরে এসেই বিকেলে সুপ্রিয়র বাড়ি এলো। আসার আগে মহিমা বেগমের সঙ্গে হাসি ঠাট্টা করে কফি হাতে ছুটে এসেছে উপরে। হাতে কফির জারটা এগিয়ে দিল সুপ্রিয়র দিকে। সুপ্রিয় অবাক হলো না। শহরে থাকলে নুহাস বন্ধের দিন বিকেল করে চলে আসে তার সঙ্গে আড্ডা দিতে। সে অনুযায়ী ওর আন্দাজ ছিল আজ আসবে নুহাস। নুহাস কফিতে চুমুক দিয়ে মিটিমিটি হাসে, যেন ওর ভীষণ আনন্দ হচ্ছে সুপ্রিয়কে এমন ছন্ন ছাড়া দেখে। বলল, কিরে দোস্ত, কেমন চলছে নববিবাহিত জীবন? ঠিকই চলছে। তুই বল, অফিস কেমন চলছে? অফিস তো চলছে, তবে মন কেমন যেন গ্রামে পড়ে আসা দিনগুলো খুব মিস করছে। কফির কাপে চুমুক দিতে দিতে তারা গ্রামের দিনগুলোর স্মৃতি নিয়ে কথা বলল। বিউটি বাবিকে দেখে মনে হয় না উনি এতটা সাহসী। হঠাৎ এই কথা বলছিস যে? মোটে তো একদিন দেখা হয়েছে ভালোভাবে। কিছু মনে করিস না, আমি বাবির ফেসটা দেখেছি। কতটা স্ট্রং হলে মানুষ এসিড দগ্ন হয়ে তার সঙ্গে ফাইট করতে পারে ভাবছিস? একটা প্রশ্ন করি, কর। ভাবিকে অ্যাসিড অ্যাটাক কে করেছিল জানিস? মুহূর্তেই গম্ভীরতা ফুটে উঠলেও সুপ্রিয়র চোখে মুখে। বলল, ওর সঙ্গে যখন এসব ঘটনা ঘটে আমি তখন অস্ট্রেলিয়ায় হায়ার এডুকেশনের জন্য গেছিলাম। আমি চিন্তা করব বলে আমাকে কেউই এসব ব্যাপারে জানায়নি।
পরবর্তীতে এসে ওর ব্যাপারটা জানতে পেরে আমি থমকে গেছিলাম। ওর কষ্ট হবে ভেবে আমি কিছুই জিজ্ঞেস করিনি। শুধু এটুকু জানি কোনো এক ব্যক্তি ল্যাবে গবেষণা করছিল। বিউটি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিল। শুধু যন্ত্রপাতির টুকটাক শব্দ শোনা যাচ্ছিল। লোকটা কোনো একটি জটিল রাসায়নিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। গ্লাসের বোতলে রাখা অত্যন্ত শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করছিল সে। তার কাজের প্রতি মনোযোগ এত গভীর ছিল যে আশেপাশের কিছুই তার নজরে আসছিল না। একটি ছোট ভুল যা হয়তো তার ভাবনার বাইরে ছিল, সেই ভুলই মুহূর্তে বদলে দিল সব কিছু। বোতলটি হঠাৎ তার হাত ফসকে ছিটকে পড়ে যায়। তার প্রতিক্রিয়া জানার আগেই অ্যাসিডের একটি বড় অংশ মুখে ছিটকে পড়ে বিউটির মুখে। বিউটির নিচে বসে কী যেন তুলছিল। নিকাব থাকা সত্ত্বেও ওর মুখের একপাশে সে অ্যাসিড ছিটকে গিয়ে ঝলসে যায়। সেই লোকটাকে আমরা আজও খুঁজে পাইনি। যেহেতু লোকটার মুখে মাস্ক ছিল, সবাই বিউটিকে নিয়ে ব্যস্ত থাকে, খেয়াল করেনি কার হাত থেকে অ্যাসিডটা পড়েছিল। আমার তোর জন্য গর্ব হয় সুপ্রিয়। বন্ধু হিসেবে তোকে পেয়ে আমি গর্বিত। এমন হাজারো অ্যাসিড দগ্ন নারীদের অবহেলা করা হয় আমাদের সমাজে, সেখানে তুই ভাবিকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিস, সম্মান করিস। আই প্রাউড টু ইউ। নুহাস সুপ্রিয়র কাজ চাপড়ালো। দুজনের কথোপকথনে কফির কাপে ধোয়া উঠছিল। সুপ্রিয়র জীবনে মানসিক টানাপড়নে এখনও ভুগছিল। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে বিউটির কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু একটা অজানা আত্মগরজ তাকে যেন বাধা দিল। সে কেন যাবে? রাগ সে করেছে, বিউটি তার রাগ ভাঙাবে, তারপরে সে ওর খোঁজ নেবে, নতুবা নয়। নুহাস আরও কিছুক্ষণ থেকে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সুপ্রিয়। অবাধ্য মনটা বারবার ছুটে ছুটে চলে যাচ্ছে বিউটি নামক মানবীর দিকে। গভীর রাত, পেটা ঘড়িতে তখন রাত 1টার জানান দিচ্ছে। এমন সময় অনবরত কলিং বেল টিপছে কেউ। এতক্ষণ জেগে থাকা বিউটির সদ্য চোখজোড়া বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে বিছানা ছাড়তে হলো। পিপ হোল দিয়ে দেখলো একজন অত্যন্ত উদ্বেগ নিয়ে পায়চারি করছে আর কলিং বেল টিপে যাচ্ছে। বিউটির দরজা খুলে হতভম্ব হতে ভুলে গেল। দরজা খোলা মাত্রই ওকে কেউ জাপড়ে ধরলো। বিউটির মনে হচ্ছে সময় যেন ক্ষণিকের জন্য থেমে গেছে। মানুষটা বিড়বিড় করে বলল, পাষণ্ডী, নিষ্ঠুর, হৃদয়হীনা নারী। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। পেটা ঘড়ি অনবরত রাতের নিস্তব্ধতা ভেঙে জানিয়ে দিচ্ছে সময়ের প্রহর। বিউটি এতক্ষণ নিজের ভাবনায় বিভোর ছিল। ঘরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। চোখ জোড়ায় তখনও ঘুমের আলিঙ্গন চেপেছিল। নিঃশ্বাস নেওয়া যেন সে ভুলে গেছে। দম আটকে দাঁড়িয়ে রইল। অনুভব করল সুপ্রিয়র ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ওর পিঠ জুড়ে এলোমেলোভাবে সুপ্রিয়র নিঃশ্বাস আসতে পড়ছে কেবলই। সে আলতো হাতে সুপ্রিয়কে ধরে বলল, এত রাতে তুমি? পিপ হোল দিয়ে যখন দেখেছিল এক অস্থির ছায়ামূর্তি, লোকটা বারবার কলিং বেল চাপছে, পায়চারি করছে, তখন তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। দরজা খুলতেই বিউটি যেন সময়ের গণ্ডি পেরিয়ে আরেক জগতে চলে গিয়েছে। কেউ যখন তাকে শক্ত করে জড়িয়ে ধরল, সেই স্পর্শ, সেই উষ্ণতা, কিন্তু এক মুহূর্তেও লাগলো না ওর। সুপ্রিয় নাক টেনে বলল, তুই পাষণ্ডী, নিষ্ঠুর নারী। তুই আমাকে এভাবে একা ফেলে থাকতে পারছিলি কিভাবে বল? কবে এত নিষ্ঠুর হলি তুই? সুপ্রিয়র কণ্ঠে অভিমান, ব্যথা আর অস্থিরতার মিশ্রণ। বিউটি হতবাক হয়ে রইল। সে দেখল সুপ্রিয়র চেহারায় ক্লান্তি আর অবহেলার চিহ্ন। পরনে কেবল ট্রাউজার আর এক ওভারসাইজ ডেনিম টি শার্ট। চুলগুলো এলোমেলো, পায়ে বৃষ্টির কাদার দাগ। তার ভেতরটা কেঁপে উঠল অজানা শিহরণে। তলপেটে মোচড় দিয়ে তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল ক্রমশ। বাইরে বৃষ্টি, তুমি এই অবস্থায় এলে কেন? বিউটির স্বরে ততস্ত্রতা। তোর কাছে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোর মুখ না দেখে যেন বাঁচতেই পারছিলাম না। মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। তাদের কথোপকথন ধীরে ধীরে মান অভিমানের দিকে মোড় নিল। তুমি তো কথাই বলবে না। আমাকে ফেলে চলে আসলে কেন? চলে আসার সময় মনে পড়েনি থাকতে পারবে না? বিউটি সুপ্রিয়র দিকে তাকিয়ে প্রশ্ন করল, তার আগে এটার জবাব দে, আমার খোঁজ নেওয়া কি তোর দায়িত্ব নয়? অথচ তুই এতদিন যোগাযোগও করিসনি। সুপ্রিয়র স্বরে আক্ষেপ। কথা বলার মধ্যেই বিউটির নজর গেল সুপ্রিয়র মুখের ক্লান্তির দিকে। মানুষটার ক্ষুধার্ত দৃষ্টি তাকে বলে দিল প্রচণ্ড ক্ষুধা নিয়ে সে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। তুমি কিছু খাওনি তাই না? বিউটি মৃদু স্বরে জানতে চাইল। সুপ্রিয় তাকিয়ে রইল, যেন তার অভিমানের বরফ একটু একটু করে গলে যাচ্ছে।
ওকে টেনে ভেতরে এনে দরজা আটকে দিল। সোফায় বসিয়ে দিতে দিতে বলল, বসো, আমি ঝটপট নুডলস রান্না করে আনছি। বিউটি চুলে হাত খোপা করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। সুপ্রিয় ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কি যেন মিশেছিল সেই দৃষ্টিতে। যে কেউ সেই দৃষ্টিতে তাকালে বুঝে ফেলবে মানুষটার মনে কি চলছে, কি চাইছে সে এখন। স্ত্রীর সান্নিধ্য পাওয়ার জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। বিউটি নিজের হাতেই নুডলস তৈরি করলো। রান্নাঘরের আলোতে সুপ্রিয়র ক্লান্ত চেহারা আরও স্পষ্ট হলো। নুডলস প্লেটে তুলে বিউটি সুপ্রিয়র সামনে বসিয়ে দিল। সুপ্রিয় এক চামচ মুখে তুলতে মৃদু হেসে বলল, তোর হাতের রান্না খাইয়ে আমাকে অভ্যস্ত করে এখন এখানে এসে পড়ে আছিস। বাড়িতে আমি কিছুই খেতে পারছি না। বিউটির ঠোঁট চেপে হাসল। সুপ্রিয়র দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল অপলক। কি তৃপ্তি সহকারে খাচ্ছে মানুষটা। তেলের চুপচুপে উষ্টের দিকে দৃষ্টি চলে গেল বিউটির। শুকনো ঢুকিলে অন্যদিকে ফিরল সে। অবাধ্য ইচ্ছেরা চারপাশে কেমন করে ডানা মেলছে, অথচ সে কিছুতেই সেই ইচ্ছেকে প্রাধান্য দিতে পারছে না। নিজের মনস্কামনাকে প্রশ্রয় দিয়ে পারছে না নিজেকে সুখী করতে। সুপ্রিয় আরাম করে খেতে বসলো। দুই জোড়া চোখ স্থির নেত্রে ওকেই দেখছে। মনে মনে বেশ মজা পেল সে। ওকে তো অনেক জ্বালিয়েছে, এবারে তার পালা। সেও দেখবে কি করে বিউটি তার থেকে দূরে থাকে। সকালে ঘরে এক অদ্ভুত সাড়া পড়ে গেল। সন্দীপতা দরজায় এসে জিজ্ঞেস করলো, বিউটি, তুমি কি উঠে? ও মা, শুভ্র ভাই। সুপ্রিয় বিছানায় বসে চা খাচ্ছিল। তার লাজুক চাহনিতে বোঝা যাচ্ছিল সে খানিকটা অস্বস্তিতে আছে। সন্দীপদা রাতেই ওদের দেখেছিল, তবে না জানার ভান করে এমন ভান করলো যেন সে খুব অবাক হয়েছে সুপ্রিয়কে দেখে। বউকে ছাড়া না থাকতে পারে এই বেলায় এসে হাজির। রাতে রাতে যে কি কাণ্ড করেছো সে তো শুনতেই হচ্ছে। কি বিউটি, কি বলেছিলাম? সন্দীপ তার কণ্ঠে রসিকতার আভাস। বিউটি একপাশে দাঁড়িয়ে লজ্জায় মুখ লুকোতে চাইল। সুপ্রিয় কোনো রকমে অপ্রস্তুত হয়ে বলল, জানিস, আমি তো সকালে এসেছি। মর্নিং ওয়াক করতে করতে মনে হলো সোজা এখানেই চলে আসি, তাই আর কি। বিউটি মাথা নেড়ে অপ্রকৃতিস্থের মতো হাসল। দুজনেই মুখ চোরা হয়ে এদিক সেদিক দৃষ্টি ঘোরাতে লাগলো। বিউটির বাবা মাও এসে দেখলেন, কিন্তু কোনো কথা না বলে একরকম স্বাভাবিক আচরণ করলেন। নিজের মেয়েকে লজ্জা দিতে চাইলেন না তারা, তবে তাদের চোখের চাহনি বলে দিচ্ছিল তারা সব কিছুই বুঝেছেন। সুপ্রিয় এবং বিউটি দুজনেই লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারছিল না। সন্দীপতা আরও কিছুক্ষণ রসিকতা করে চলে গেল। কাল রাতের পর তারা দুজনেই বুঝেছে তাদের সম্পর্কের গভীরতা এসব ছোটোখাটো ভুল বোঝাবুঝি মান অভিমানের ঊর্ধ্বে। সুপ্রিয় বিউটির দিকে তাকিয়ে মৃদু হাসল। বিউটি তার হাসিতে আরেক দফা ঘায়েল হলো। সুপ্রিয় হাসলে ওর ঠোঁটের যে ভাঁজ পড়ে সেটা এত মনোমুগ্ধকর, না চাইতো বিউটির ইচ্ছে করে টুক করে একটা চুমো এঁকে দিতে, কিন্তু লজ্জা শরমের মাথাকে এই কাজটা সে করতে পারবে না। সুপ্রিয়কে প্রথমে আগাতে হবে, তবেই সেও আগাবে। সুপ্রিয় বারান্দায় এসে দাঁড়ালো। চারিদিকে তাকাতেই ওর ভীষণ ফুরফুরে লাগছিল। গতকাল রাতে বৃষ্টির পর সৃষ্টি হয়েছে এক নির্মল পরিবেশ, পাখির ডাক আর হালকা মেঘলা আকাশ। সুপ্রিয়র মনে হলো এই পরিবেশ যেন তাকে খানিকটা মুক্তি দিচ্ছে। সেই মুক্তির মাঝেও বিউটির সঙ্গে গত রাতের কথোপকথনের দৃশ্য তার মনের পর্দায় বারবার ভেসে উঠছিল। এই বয়সে এসে কি এমন পাগলামো মানায়? অবশ্য ভালোবাসার প্রেমের পড়ার জন্য বয়সটা ফ্যাক্ট নয়। মানুষ যে কোনো বয়সে উঠতি বয়সের মতো পাগলামো করতে পারে। নিজের ভালোবাসাকে খুশি করার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। সবচেয়ে বেহাল যদি হয় সবার কাছে, তবে সেটাও হওয়া যায়। এসবে কি বয়স হয় নাকি? বিউটি রান্নাঘরে নাস্তার প্রস্তুতি নিচ্ছিল। সন্দীপদা এসে তার পাশে দাঁড়ালো। নিজের বাহু দিয়ে হালকা গুঁতো দিয়ে বলে, কি, কাল রাত কেমন কাটলে আনাস? সন্দীপ তার কথার মধ্যে মজা আর কৌতুকের ছোঁয়া। বিউটির লজ্জা চাপার চেষ্টা করেও ব্যর্থ হলো। করুণ কণ্ঠে বলল, ভাবি প্লিজ। আরে প্লিজ কি? শুভ্র ভাই যা রাধে রাধে বইয়ের বিরহে ঝড় বৃষ্টি মাথায় করে এখানে এসেছে, তুমি কি ভেবেছো আমি দেখিনি? আর তুমি ভেবেছো এখন তোমাকে না জ্বালিয়ে আমি চুপচাপ থাকবো? বিউটি কপাল কুঁচকে সন্দীপদার দিকে তাকালো। তুমি জেগেছিলে? না জেগে থাকলে তো অত সুন্দর বিষয় মিস করে যেতাম। সুপ্রিয় ভাই ওভাবে আসবে সত্যি আমি ভাবিনি, জানো। তোমাদের কাল রাতে ওইভাবে দেখে মনে কি হয় জানো? পৃথিবীতে এখনও সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে। অদ্ভুত শান্তিতে অন্তর শীতল হয়ে যাচ্ছিল আমার। এই ভালোবাসাটা কখনো হারাতে দিও না আরনাজ।
ভালোবাসলে ভালোবাসাকে যত্ন নিতে হয়, যত্নের অভাবে ভালোবাসা মরে যায়, ভালোবাসলে যত্নে তার গভীরতা বৃদ্ধি পায়, বুঝলে? লজ্জা পেয়ে বিউটি মাথা নিচু করে নিজের কাজ করতে থাকলো। সন্দীপটা চা হাতে চলে গেল। বিউটি চুপচাপ বসে থাকতে থাকতে চিন্তায় ডুবে গেল। সে নিজেকে অপরাধী মনে করছিল বিউটিকে একটা গ্রামে ফিরে আসার জন্য। আনমনে ভেবে চলল, আমি মস্ত বড় ভুল করেছিলাম। বিউটির উপর রাগ করে গ্রামে একা ফেলে আসা ঠিক হয়নি। ও কি আমাকে ক্ষমা করবে? যদি এখনও রেগে থাকে বিউটি, তাহলে? সুপ্রিয় নিজেই নিজেকে প্রশ্ন করছিল। ওর ভাবনার মাঝেই বিউটি বারান্দায় এলো, তার হাতে এক কাপ চা। ওর দিকে অর্ধ খাওয়া চায়ের কাপটা এগিয়ে ধরে বলল, আবার চা খাবে? সুপ্রিয় তাকিয়ে দেখলো বিউটি আবার সেই আগের মতো মায়াময় হাসি, ঠোঁটে মৃদু লাজুকতা। তার মানে রাগ পড়ে গেছে। মনে মনে ভীষণ খুশি হলো সে। সেই খুশির আভা ওর চোখ মুখেও ঝলমল করছিল। তোর এটো আমি খাবো? বিউটি চায়ের কাপটা তার হাতে দিয়ে বলল, স্ত্রীর অর্থ খাওয়া চা খেলে মহব্বত বাড়ে, ঝগড়াঝুটি কম হয়। ভুয়া কথা। ঠোঁট বাঁকিয়ে বলল সুপ্রিয়। বিউটি ওর হাত থেকে চায়ের কাপ ছিনিয়ে নিতে নিতে বলল, খেতে হবে না তোমাকে, আমার অর্থ চা খাওয়া। ঝগড়া করছিস কেন? আশ্চর্য। ঝগড়া করছি না। এই যে রেগে যাচ্ছিস, চা কেড়ে নিলে এটা কি ঝগড়া না? এই যে এখন আমাদের মধ্যে ঝগড়া হলো, এই ছোটখাটো ঝগড়াটাকে যদি আমাদের সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় আমার আর তোমার কাছে, তাহলে কিন্তু সমস্যা। এখন আমি ভাববই না কখনোই। শোন, যে সম্পর্কে যত বেশি ঝগড়া, সে সম্পর্কে তত বেশি ভালোবাসা। সুপ্রিয় বিউটির হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিল। তার চোখে অপরাধবোধ ভেসে উঠল মুহূর্তেই। ম্লান কণ্ঠে বলল, তোকে অনেক কষ্ট দিয়েছি, জানি আমি। তোকে ওভাবে একা গ্রামে ফেলে আসা উচিত হয়নি আমার। এক্সট্রিমলি সরি। বিউটি হেসে বলল, আচ্ছা এসব এখন থাক, বরং বলো নাস্তা খাবে এখন? সুপ্রিয় এই সহজ কথার মধ্যে লুকানো ভালোবাসার ইঙ্গিত বুঝতে পারল। তার মুখেও হাসি ফুটে উঠল, বলল, চল। হাসিম আলী যখন ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলে এলেন, তখন সুপ্রিয় চুপচাপ বসেছিল টেবিলে। তোমার অফিস নেই সুপ্রিয়? বিউটির বাবার স্বরে একটা মৃদু গমগমে গম্ভীরতা, তবে তা পুরোপুরি ঠান্ডা স্বরের। অপ্রস্তুত হয়ে সুপ্রিয় উঠে দাঁড়ালো। জি চাচা, আসলে আজ আমি ছুটি নিয়ে এসেছি। হাসিম আলী তাকে কয়েক সেকেন্ডের জন্য দেখলেন। মেয়ের দুদিন মনমরা হয়ে থাকা লক্ষ্য করে ধরতে পেরেছিলেন কিছু একটা সমস্যা হয়েছে দুজনের মধ্যে। এতে করে সুপ্রিয়র প্রতি কিছুটা মনক্ষুণ্ণ ছিল, তবে সকালে দেখেই মনটা হালকা হয়ে গেছে। বিউটির মা ভাবির সঙ্গে দাঁড়িয়ে আছে। হাসিম আলী টেবিলে বসলেন, সুপ্রিয়কেও বসতে বললেন। সুপ্রিয় বসলে বললেন, কিছু সম্পর্ক আছে যেগুলো দায়িত্বের মতো, আর কিছু ভালোবাসার মতো। তুমি কোনটার মধ্যে আছো সেটা বুঝতে পারলে জীবন সহজ হবে। আর যদি ভালোবাসা আর দায়িত্ব দুটি পার্থক্য ধরতে না পারো, তবে সেই সম্পর্কে ভ্যালু থাকে না। হাসিম আলীর কথাগুলো সুপ্রিয়র মনের গভীরে আঘাত করল। সে মাথা নিচু করে রইল। সত্যি তো, সে এতদিন বিউটির প্রতি শুধুই দায়িত্ব পালন করে গেছে, ওকে স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। একটা অজানা দ্বিধা থেকে সেই দ্বিধাটা বোধ হয় একটু একটু কেটে যাচ্ছে। সে ঠের বুঝতে পারছে। তাই সে হাসিম আলীর হাত ধরে বলল, আমি জানি না চাচা, বিউটিকে আমি কতটা সুখী করতে পারবো, তবে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওর হাত ছাড়বো না। ওকে কখনোই আমি একা করে দেব না। ওর কষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। ওকে ভালো রাখতে যা যা করতে হয় সেই সব কিছুই করে যাব আজীবন, এইটুকু ভরসা রাখবেন। খাওয়া শেষে দুজনেই ঘরে আসলো। বিউটি বলল, তুমি বাবার কথায় কিছু মনে করো না, আসলে বাবা এই 2 দিন আমাকে মনমরা থাকতে দেখেছে, তাই একটু ওভাবে বলে ফেলেছে। আমি বুঝতে পেরেছি পাগলি। সত্যি? 3 সত্যি। বিউটি প্রসন্ন হাসলো। বিনিময়ে সুপ্রিয় হাসলো। তারপর কাছে টেনে আলতো জড়িয়ে ধরল বিউটিকে। একটা সম্পর্ক শুধু অনুভূতির বিষয় নয়, ভালোবাসা, দায়িত্ব আর সমঝোতারও ব্যাপার। মিনহাজ অফিসে বসে আছে, সম্পূর্ণ মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। রুমকি সামান্য গলা খাকারি দিল মিনহাজের মনোযোগ আকর্ষণ করতে। মেইলি শব্দ পেয়ে মিনহাজের মধ্যে কোনো ভাবান্তর হলো না, চোখ তুলে তাকালো না পর্যন্ত। মিনহাজ স্ক্রিনে তাকিয়ে থেকেই বলল, কিছু বলবেন? রুমকি সামান্য ভরকালো কণ্ঠটা শুনে। কি মিশেছিল সেই কণ্ঠে সে জানে না। আমতা আমতা করে বলল, ইয়েস স্যার, আমার একটু ছুটির প্রয়োজন। কি কারণে?
এই মুহূর্তে বেশ লজ্জা পেল রুমকি। কাচুমাচু ভঙ্গিতে ভাবলো লোকটা কি সত্যি কিছুই জানে না। মৃদু এবং কোমল গলায় বলল, বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য। ওকে, জি স্যার। ছুটি মঞ্জু। থ্যাংক ইউ স্যার। বিনীত কণ্ঠে বলে রুমকি মিনহাজের দিকে তাকালো। কি সুন্দর মানুষটা! ইস, এই লোকটা যদিও গম্ভীর, তবুও ওর তাকে লাগবে। বেশ পছন্দ করে সেই মানুষটাকে। আরো কিছু বলার আছে? না স্যার। তাহলে যাচ্ছেন না কেন? রুমকি কাচুমাচু ভঙ্গিতে মিনহাজের কেবিন থেকে বের হলো। দরজা পেরিয়ে রুমকির মনে হলো তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেছে। মিনহাজের স্বল্প কথায় অথচ গভীর ব্যক্তিত্ব তাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। লোকটা গম্ভীর, তবুও এত চমৎকার। ইস, মানুষটা আমার হবে ভাবতেই ভালো লাগছে। রুমকি মনে মনে গদগদ হয়ে গেল। মিনাস ল্যাপটপে চোখ রেখে কাজ করলেও মনের এক কোণে রুমকির আচরণ নজরে এলো। এমন গায়ে পড়া মেয়েদের ও সহ্য করতে পারে না। মেয়েটার হাবভাব দেখলে শুধু সে কেন যে কোনো পুরুষ মানুষ বুঝে ফেলবে তার মনে কি চলছে। এত সব ভাবনাকে দূরে ঠেলে মিনহাজ কাজে মনোযোগ দিল। নুহাস আজ অফিসে আসেনি। ওর বোনকে কলেজে ভর্তি করাবে বলে ছুটি নিয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে। মিনহাজ অফিসের কাজ শেষ করে নিজের গাড়িতে উঠল। ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিল। চলতি পথে রাস্তার একপাশে ভিড় দেখে গাড়ি থামালো। কৌতূহল বশত সে নেমে গেল। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে দেখলো একজন বৃদ্ধ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিনহাজ নিজের রুমাল দিয়ে বৃদ্ধের মুখ মুছে দিল। দ্রুত লোকটাকে তার গাড়িতে বসিয়ে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেল। ক্লিনিকে বৃদ্ধ কিছুটা সুস্থ হলো। মিনহাজ তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? এই অবস্থা হলো কিভাবে আপনার? মুসলিম আলী। বৃদ্ধ নাম বললেন, তারপর থেমে ধীমে স্বরে ভেঙে ভেঙে বললেন, আমি আমার ছেলের সঙ্গে থাকতাম, কিন্তু আজ সকালে ঝগড়া হয়েছে ওর বউয়ের সঙ্গে আমাকে নিয়ে। ওদের ভালোর জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ে করছে। ছেলের বউ আমাকে সহ্য করতে পারে না। বুড়ো বুড়ো বলে গালি দেয়, উঠতে বসতে কথা শুনতে হয়। কথা শুনতে শুনতে কান পচে গেছে আমার। মিনহাজ চুপ করে শুনল। তার মনে হলো দায়িত্ব এড়ানোর জন্য সম্পর্ক ভাঙা উচিত নয়। নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ল। সেও এক সময় সম্পর্কগুলোকে গুরুত্ব দিত না, কিন্তু আজ সময়ের পরিবর্তে বুঝেছে সম্পর্ক টিকিয়ে রাখাই জীবনের আসল মূল্য। মিনহাজ তার হাত আঁকড়ে ধরে বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমি নিলাম চাচা। এভাবে হঠাৎ বের হবেন না রাস্তায়। আর যদি কিছু হয়ে যেত আপনার? বৃদ্ধ মিনহাজের মুখের দিকে তাকিয়ে রইলেন। মিনহাজ তাকে আশ্বস্ত করে নুহাসকে করল। বৃদ্ধর কথা জানালো, নুহাস আগামীকাল আসবে বাড়িতে। কিছু একটা প্রবলেম হয়েছে, সেজন্য আজ রওনা দিতে পারেনি। ফোনের অপর প্রান্ত থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেল মিনহাজ। কণ্ঠটা চিনতে একদমই ভুল হলো না ওর। বাচাল মেয়েটা ওইভাবে কাঁদছে কেন? স্ট্রেঞ্জ। বিড়বিড় করল মিনহাজ। রাতের শহর নিস্তব্ধ। মৃদু বাতাসে জানালার পর্দা তুলছে। চাঁদের আলো ফিকে হয়ে যাচ্ছে পূর্ব আকাশে ভোরের আলো ফোটার অপেক্ষায়। সুপ্রিয় আর বিউটি ফিরে এসেছে তাদের নিজেদের ছায়া ঘেরা বাসায়। দিনভর ক্লান্তি শরীরের ভাঁজে ভাঁজে জমে গেলেও ওদের মনে অদ্ভুত প্রশান্তি। সংসারের কাজগুলো সেরে বিউটি বারান্দায় এসে বসেছে। বিউটি জানালার পাশ দিয়ে বারান্দার গাছগুলো দেখছে। হঠাৎ সুপ্রিয় এসে ওর পাশে বসলো। ফ্রেশ হও, আমি কফি আনছি। বিউটি উঠে দাঁড়ালো। সুপ্রিয় তার দিকে তাকিয়ে নাক টেনে বলল, এটাই মিস করেছি সবচেয়ে বেশি। ও, তার মানে আমার বানানো কফি শুধু মিস করা হয়েছে, আমাকে নয়? চাপা অভিমান প্রকাশ পেল তার কণ্ঠে। আরে এটা কখন বললাম? অফিস থেকে আসার পর তুই কফি করে দিতিস। কফি খেয়ে আমার মাথা ব্যথা কমে যেত। তোর হাতে জাদু আছে বুঝলি। এত ভালো কফি আমি কখনোই খাইনি। এবারে ফুলে আমি আকাশে ফানুস হয়ে উড়ব। আর বলো না প্লিজ। ভারী মুশকিল তো। তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না। ছোট বাচ্চাদের মতো তেরামি করছিস দেখছি। আমি তেরামি করি? হ্যাঁ করিস, আর এখনো করছিস। সুপ্রিয় ঠোঁটে দুষ্টুমির হাসি এঁটে আছে। সুপ্রিয় কথাটা শেষ করতে পারল না। বিউটি ফোঁসফাঁস করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আজকে এমন কফি খাওয়াবো না, বুঝবে আমি কি জিনিস। বিড়বিড় করলো বিউটি। সকালের আলো ঘরে আসতেই সুপ্রিয়র বাবা মোজাম্মেল আহমেদ আর মা মহিমা বেগম তাদের চা খেতে বসেছে। দুজনের কথায় হাসি মিশে যাচ্ছে। চাটা খুব ভালো হয়েছে, কি বলো? মহিমা বেগম বললেন। মোজাম্মেল আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন। মহিমা বেগম একটু হেসে বললেন,
তা তো দেখতেই পাচ্ছি, শাশুড়ি হিসেবে আমায় খুদ ধরার সুযোগই তো দিচ্ছ না মেয়েটা। মোজাম্মেল ঠোঁটের কোণে হাসি রেখে বললেন। সেই সুযোগ বোধ করি কখনোই পাবে না মহিমা। দুজনেই হাসলেন। বিউটি দ্রুত কাজ সেরে নিচ্ছে, ওর মনটা কিঞ্চিত খারাপ। সুপ্রিয়র সঙ্গে অভিমান চলছে কফির বিষয় নিয়ে। দুজনেই দুদিকে ফিরে শুয়ে পড়েছিল রাতে। ও বাড়ি থেকে আসার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে না ঘুমোলে শান্তি পায় না। সেখানে গতকাল সামান্য বিষয়ে দুজনে অভিমান করেছে। সুপ্রিয় রেডি হচ্ছে, এর মধ্যেই হাঁক ছেড়ে ডাকলো, বিউটি শুনে যা। মহিমা আর মোজাম্মেল ছেলের দৃষ্টতা দেখলেন। এখনো বউকে তুই সম্বোধন করছে তোমার ছেলে, ওকে থাপড়ে ওর গাল ফাটিয়ে দেব আমি। আহা, রাগ করো না, পুরনো অভ্যাস ছাড়তে সময় লাগবে একটু। অতঃপর মহিমা বেগম বিউটিকে উদ্দেশ্য করে বললেন, বিউটি, সুপ্রিয় ডাকছে, যা শুনে আয়, এদিকটা আমি দেখছি। বিউটি হাতের কাজ রেখে রুমের দিকে পা বাড়ালো। গাল ফুলিয়ে রুমে ঢুকতেই সুপ্রিয় হ্যাসকে টানে বুকের উপর ফেললো ওকে। নাকে নাক ঘষে ফিচেল গলায় বলল, কাল রাত থেকে জ্বালাচ্ছিস কেন? সামান্য কফি নিয়ে কেউ এমন করে? হ্যাঁ, করেই তো। তুমি তো আমাকে ওই কফির জন্যই মিস করেছো, এছাড়া অন্য কোনো কারণ তো নেই। ঠাটিয়ে চল লাগাবো। 2 লাইন বেশি বুঝতে বলেছি তোকে। ছাড়ো, কাজ আছে আমার। কাজ পরে করবি, এখন আমার একটা কাজ করে দে। কি কাজ? শার্টের বোতাম ছিঁড়ে গেছে, লাগিয়ে দে। পারবো না, অন্য শার্ট পরো, এটা রেখে যাও। এখন শার্ট পরে ফেলেছি, আয়রন করা আর শার্ট নেই। বাধ্য হয়ে বিউটি সুই সুতা নিয়ে সুপ্রিয়র শার্টের বোতামে হাত দিল। সুপ্রিয় ওর উদর আঁকড়ে ধরল দু হাতে। সামান্য উঁচু করে ধরতেই বিউটি অস্বস্তিতে পড়ল। কোনো রকমে বলল, এইভাবে কিভাবে বোতাম লাগাবো? এইভাবে লাগাবি, না হলে দরকার নেই। এদিকে বিউটির অবস্থা শোচনীয়। এদিকে সুপ্রিয়র অবাধ্য স্পর্শ, অন্যদিকে সুপ্রিয়র সৌষ্ঠব্য দেহে ফর্সা শরীরে লোমশ সমূহ ওকে আকর্ষণ করছে। কি সুন্দর তার বক্ষ। বিউটি শুষ্ক ওষ্ঠজোড়া ভিজিয়ে নিল। সর্বাত্মক এক অজানা শিহরণ ছড়িয়ে পড়েছে। সুপ্রিয়র অবাধ্য হাত জোড়া বিচরণ করছে ওর উদরে। বিষামত হচ্ছে বিউটি। গলা শুকিয়ে এলো ওর, হাত পা কেমন অবশ হয়ে আসে যেন। সুপ্রিয় ওর ঠান্ডা নাক ওর গালের সঙ্গে ঘষল। ফিসফিস করে সুরেলা কণ্ঠে বলল, তোর নাক এত ঘামে কেন রে? বিউটি কিছু বলতে পারল না। বোতাম লাগানো শেষ হতেই ছুটতে চাইল, কিন্তু সুপ্রিয় ওকে নড়তে দিল না। আরও একটু শক্ত করে ধরতেই সুই গিয়ে লাগলো ওর বুকে। মৃদু শব্দ করল সুপ্রিয়। বিউটি বিচলিত হলো, বলল, দেখলে তো, ইস, বুকে লেগে গেল, রক্ত বের হচ্ছে। কেন এমন করছো? বের হতে দে, অল্প একটু রক্তে কি হবে? সরো তুমি, দেখতে দাও। বিউটি শার্ট সরিয়ে দেখল, অল্প রক্তে লাল হয়ে গেছে ফর্সা বক্ষ। আচমকা একটা কাজ করে বসলো বিউটি। ওষ্ঠ ছোয়ালো ব্যথাতর স্থানে, শুষে নিল রক্তটুকু। বেসামাল হলো সুপ্রিয় বিউটির অল্প ছোঁয়াতে। চেপে ধরলো ওকে দেয়ালের সঙ্গে হিসিয়ে বলল, আজকে কি অফিসে যেতে দিবি না? আমি কি বলেছি সেটা? ওখানে রক্ত বের হয়েছিল তাই। বিউটির কথা শেষ হলো না। টুক করে সুপ্রিয় ওর ঠোঁটজোড়া চেপে ধরল। প্রথমবার এমন মাতাল করা স্পর্শ পেয়ে বিউটি চেপে ধরল সুপ্রিয়র শার্ট। মিনিট 2 পর ছাড়া পেল সে। সুপ্রিয় একই প্রশ্ন আবারও করল, কি করছিলে এটা? তোর নাক এত ঘামে কেন বললি না তো? শুনেছি যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে তার নাক বেশি ঘামে। এই কথাটা কতটা যুক্তিযুক্ত? যদি সত্যি এমন কিছু হয় তাহলে তুই আমায় কতটা ভালোবাসিস বিউটি? বিউটি হাঁপাচ্ছিল, জবাব দিতে পারল না তৎক্ষণাৎ। লজ্জায় আড়ষ্ট হয়ে সুপ্রিয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিচে চলে গেল। ঠোঁট কামড়ে হাসল সুপ্রিয়। গ্রামের সীমানা পেরিয়ে শহরে এসেছে মারিয়াম। নুহাস তাকে তার কাছে এনে একটা প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন, সব কিছু মিলিয়ে মারিয়াম বেশ এক্সাইটেড। মারিয়ামের মনের করে বাসা বেঁধেছে অন্য এক অনুভূতি। কলেজ শেষ করে সোজা মিনহাজের অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে। গত 1 সপ্তাহ ধরে চলছে এটা। প্রতিদিনের রুটিন হয়ে গেছে বলা যায়। উদ্দেশ্য একটা নজর মিনহাজকে দেখা। নুহাসের নাম করে এখানে আসে সে। আজকেও ব্যতিক্রম হয়নি। মারিয়াম অফিসের নিচে এসে হাজির হলো। তৃষ্ণার্ত মনটা অস্থির হয়ে আছে মানুষটাকে দেখার জন্য। ইতিউতি করতে করতে সে অফিসের ভেতরে প্রবেশ করলো। নুহাসের কেবিনের দিকে না গিয়ে সোজা দাঁড়ালো মিনহাজের কেবিনের সামনে। অফিসের বাকি স্টাফরা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। রুমকি নিজের ডেস্ক থেকে লক্ষ্য করলো তাকে।
উঠে এসে জিজ্ঞেস করলো, কাকে চাইছেন আপু? মিনহাজ স্যারকে। বলেই হাঁটা ধরল। মারিয়াম কাচের গ্লাস ভেদ করে দেখলো মিনহাজ ব্যস্তভাবে কাজ করছে। মারিয়াম দরজায় দাঁড়িয়ে নক করে বলল, স্যার ভেতরে আসতে পারি? মিনহাজ না তাকিয়ে বলল, আপনি কে? আমি মারিয়াম, নুহাস ভাইয়ের বোন। চিনতে পেরেছেন স্যার? মারিয়াম বলল। মিনহাজ এবার তাকালো, দেখলো শ্যামলা মেয়েটা কেমন ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। পরনে কলাপাতা কালারের ঢিলা ঢালা থ্রি পিস, খুবই সাদামাটা ভাবে কাঁধে হ্যান্ডব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। বসি স্যার? মারিয়ামের কথা শুনে মিনহাজ হাত দিয়ে ইশারা করলো বসার জন্য। তারপর জিজ্ঞেস করলো, আসলে কলেজ শেষ করে সরাসরি ভাইয়ের কাছে এসেছি। দেখলাম ভাইয়া কাজ করছে, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই একটু। না মানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তো, তাই। এখানে আপনাকে ছাড়া তো আর কাউকে চিনি না, তাই সরাসরি আপনার কেবিনেই এলাম। এক নিঃশ্বাসে বলল মারিয়াম। কথাগুলো ও আগে থেকেই সাজিয়ে রেখেছিল। বুকটা ধুকপুক করছে ওর, কি অদ্ভুত, এত ভয় করছে কেন তার? মিনহাজ বিড়বিড় করলো, মেয়েটা এখনো সে বাচালি রয়ে গেল। আপনি কি বিরক্ত বোধ করছেন? কিছু বলছেন না যে? মিনহাজ ভ্রুকুসকে বলল, কি বলবো, এসেই যখন পড়েছেন কফি খেয়ে যান। না না, আপনি বিরক্ত করেননি তো? মারিয়াম একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে আপনাকে বিরক্ত করলাম বলে ক্ষমা চাচ্ছি। মিনহাজ মাথা নাড়ল। যদিও কথাটা ফর্মালিটির সঙ্গে বলেছে মিনহাজ, কিন্তু সত্যি কথা বলতে সত্যি ওর বিরক্ত লাগছে মারিয়ামকে। মারিয়ামও আজ করতে পেরেছে সেটা। সে কিছুটা আহত হলেও মিনহাজের গাম্ভীর্য তার আগ্রহ আরও বাড়িয়ে দিল। তার চোখে মিনহাজ যেন এক ধাঁধার মতো। মারিয়াম কল্পনায় বনে যায় এক অন্যরকম গল্প। তার ভেতরে জন্ম নেওয়া অনুভূতিগুলো যেন দিনে দিনে আরও গভীর হয়ে উঠছে। উন্মাদনা বেড়ে চলেছে তার, অথচ সে জানে সে যে অথৈ নদীতে ঝাঁপ দিয়েছে, যার কুল কিনারা নেই, সাঁতরে পার খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। পথের দুধারে ভোরের আলো যেন রং তুলির মতো ছড়িয়ে পড়েছে। আকাশের গায়ে লেগে থাকা গোলাপি আভা আস্তে আস্তে মিশে যাচ্ছে রৌদ্রের সোনালি রেখায়। বাতাসে ভেসে আসছে কচু ফুলের মিষ্টি গন্ধ। খাওয়া দাওয়া শেষে সকাল 10টা নাগাদ দুজনে বের হয়েছে। সুপ্রিয় আর বিউটি গাড়ির জানালা খোলা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সুপ্রিয় স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে আর বিউটি পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে। বিউটি পরেছে সাদা গোলাপি কম্বিনেশনের একটি সালোয়ার কামিজ। বাড়িতে তাকে ওই অবস্থায় দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সুপ্রিয়। বাইরে বের হওয়ার আগে কালো বোরখা পরেছে, নিকাবের এক অংশ হালকা বাতাসে উড়ছে। সুপ্রিয় পরেছে নেভি ব্লু কালারের ক্যাজুয়াল শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, চোখে কালো সানগ্লাস আর সিগনেচার হালকা দাড়ি। সুপ্রিয়কে ক্যাজুয়াল ড্রেসেও কি সুন্দর লাগছে। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বিউটি মনে মনে ভাবছে, আমার স্বামীটা এত সুন্দর কেন? সুপ্রিয় স্টিয়ারিংয়ে হাত রেখেই বলল, এভাবে দেখিস না, আমার গাড়ি চালানোয় কনসেন্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে। তুমি তো গাড়ি চালাচ্ছ, আমি যে তাকিয়ে আছি বুঝলে কি করে? কোনো একজন মানুষ যদি অপর একজন মানুষের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে তবে সে ব্যক্তি এমনি বুঝতে পারে। বিউটি সুপ্রিয়র দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, গাড়ি চালানোর সময় তোমায় অমর মুডি কেন লাগে? অন্য কোনো দিকে নজর নেই তোমার? সুপ্রিয় একগাল হেসে উত্তর দিল, তাহলে কি মানুষ গাড়ি নিয়ে রাস্তায় খেলা দেখাতে আসে? চল খেলা দেখাই। দেখাবো? কিসের খেলা? প্রেম প্রেম খেলা, দেখবি? সুপ্রিয় চোখে মুখে দুষ্টুমি। সুপ্রিয়র এহেন কথায় বিউটির কান দিয়ে গরম ধোঁয়া বের হলো। পরক্ষণে সুপ্রিয়কে চমকে দিতে নিকাব খুলে মুখটা বের করলো। সুপ্রিয় লক্ষ্য করলো ও নিকাব ওঠানোর ব্যাপারটা। গাড়ি চালানোয় মনোযোগী হয়ে বলল, কি হলো, গরম লাগছে? নিকাব খুললি যে, খারাপ লাগছে? পানি খাবি? বিউটি ভ্রুকুটি করে তাকালো সুপ্রিয়র দিকে, চোখ সরু করে বলল, নাটক করো না তো। সুপ্রিয় ভ্রু কুঁচকে বলে, কিসের নাটক করলাম? তুই কি রেগে যাচ্ছিস নাকি? না। বিউটি নিকাবে মুখ ঢাকতে ঢাকতে বলল, কথা শুনে তো মনে হলো রেগে গেছিস। দেখ, আমি মানুষটা নিতান্তই বোরিং, আমার মধ্যে কোনো ফ্যান্টাসি কাজ করে না, তেমন রোমান্টিসিজমও আমার মাঝে নেই। মাঝে মধ্যে এমন হয় আমি নিজেই নিজের উপর বিরক্ত হয়ে যাই। তোর বিরক্তি আসাটা অস্বাভাবিক কিছু নয়। মোটেও আমি বিরক্ত নই। তাহলে মুখ গোমরা কেন? মোটেই আমি বিরক্ত নই। এত কিছু খেয়াল করো আর এটা খেয়াল করোনি কেন? কি হয়েছে বলবি?
আসলে বিউটি নিকাব সরিয়েছিল অল্প একটু সাজানোর জন্য। বহুদিন পর নিজেকে সাজাতে ইচ্ছে হয়েছিল ওর। ও সুপ্রিয়র জন্য প্রথমবারের মতো লিপস্টিক পরেছে, অথচ সুপ্রিয় একবার নোটিশ করেনি। বিউটি চুপচাপ বসে রইল, প্রয়োজন ব্যতীত আর একটি বাক্য খরচ করল না ও। শহরের বড় শপিং মলে পৌঁছলে সুপ্রিয় গাড়ি পার্ক করে দুজন একসঙ্গে হাত ধরে শপিং করতে শুরু করলো। বিউটি যত্ন নিয়ে শাড়ি দেখছে, সুপ্রিয় তার পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমি কিছু কিনবো না। সুপ্রিয়কে জিজ্ঞেস করলো বিউটি। তোর যা যা প্রয়োজন কিনে ফেল। সুপ্রিয় বারণ করলেও বিউটি জোরপূর্বক একটা সুন্দর পাঞ্জাবি কিনে ফেলল। সাদা পাঞ্জাবিতে সুতার কাজ, কি নিখুঁত সে কাজ। বিউটির পাঞ্জাবিটা এত মনে ধরেছে যে সঙ্গে সঙ্গে সুপ্রিয়কে ট্রায়াল দিতে পাঠালো। সুপ্রিয় ওর সঙ্গে না পেরে উঠে বাধ্য হয়ে পাঞ্জাবিটা পরে এলো। বিউটি আবারও মুগ্ধ হলো। পাঞ্জাবির মসৃণ কাপড়, তার সূক্ষ্ম কারুকাজ তার গায়ের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছে। গলায় ছোট্ট বোতামগুলো এমন নিখুঁতভাবে তার দেহের সঙ্গে মিশে গেছে। হাতের প্রান্তে সূক্ষ্ম ধরনের এমব্রয়ডারির কাজ করা, যা একদিকে সাদামাটা আবার অন্যদিকে অভিজাততার প্রকাশ। সাদা পাঞ্জাবিতে এক ধরনের স্নিগ্ধতা ফুটে উঠেছে মানুষটার মুখে। পাঞ্জাবি ফিটিং ছিল এত নিখুঁত যে তার প্রশস্ত কাঁধ ও লম্বা শরীর যেন আরও দৃঢ় হয়ে ফুটে উঠেছে। পাঞ্জাবির বুকে হালকা করে ফোলা এক পকেটে রাখা ছিল একটা সাদা রুমাল। সুপ্রিয় যখন তার দিকে এগিয়ে আসে তখন মনে হলো যেন চাঁদের আলো জমে একজন মানুষ হয়ে তার সামনে দাঁড়িয়েছে। তার পায়ের মাপা চলাফেরা, ঠোঁটের কোণে মৃদু হাসি, তার চোখের চাহনিতে এমন এক ধরনের আভিজাত্য। বিউটি তাকে দেখে মুহূর্তের মধ্যে থমকে গেল। এক মুহূর্তের জন্য ওর মনে হলো সাদা রঙটি যেন এই মানুষটার জন্যই তৈরি। শপিং করতে করতে হঠাৎ বিউটির চোখ পড়ে গেল নুহাস আর মারিয়ামের দিকে। ওরা দুজনও এখানে এসেছে কেনাকাটা করতে। সুপ্রিয় নুহাসকে দেখে হাত নেড়ে কাছে এলো। সুপ্রিয় প্রশ্ন করল, আরে নুহাস, তুই এখানে? ওই ফকিন্নেকে শপিং করাতে এনেছি। সঙ্গে সঙ্গে মারিয়াম ধাম করে লাগালো নুহাসের পিঠে। ওরা সব সময় খুনসুটি করতে থাকে। নুহাস মারিয়ামের চাইতে গুনে গুনে 10 বছরের বড়, অথচ দুজনের মধ্যে সব সময় এমন একে অপরের সঙ্গে লেগে আছে। মারিয়াম বলল, ফকিরের বোন তো ফকিরনেই হবে, তাই না? চুপ থাক খয়রাতি। ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একবার ফকিরনি বললে আমি কিন্তু পুরো শপিংটাই তুলে নেব। তখন দেখব কে পথের ফকির হয়। মাফ চাই বোন, এমনি তুই আমার পকেট ফাঁকা করেছিস। বিউটি দু ভাই বোনের ঝগড়া দেখে মিটিমিটি হাসে। ওর ভাইয়ের সঙ্গেও তো এভাবে কত খুনসুটি করত। ভাইটার চাকরির পর সেসব সোনালি দিনগুলো শুধুই অতীত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। কি ভাবছেন ভাবি, ওই হারালেন? কিছু না ভাইয়া, আসলে আপনাদের দেখে আমার ভাইয়ার কথা মনে পড়লো। মারিয়াম বিউটির দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, তবে ভাইয়ার থেকে শুনেছি আপনার কথা অনেক। আজ তবে জমিয়ে আড্ডা দেওয়া যাক, সাথে সম্পর্কটাও জোরালো হবে। বিউটি হেসে বলল। বিনিময়ে মারিয়ামও হাসলো। প্রথম দিকে মারিয়াম বিউটিকে অপছন্দ করলেও নুহাসের কাছ থেকে ওর জীবন বৃত্তান্ত শোনার পর ওর ভীষণ খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকেই আজ ভালো করে কথা বলছে। সবাই মিলে শপিং শেষ করে কাছের একটি রেস্টুরেন্টে গেল। সেখানে টেবিলের পাশে বসে গল্প করতে করতে খাবার অর্ডার করলো। পরিবেশ ছিল আরামদায়ক। রেস্টুরেন্টে হালকা জ্যাজ মিউজিক বাজছিল। একটু পরে রেস্টুরেন্টের প্রবেশপথে দেখা গেল মিনহাসকে। তার পরনে একটি স্লেটি রঙের স্যুট, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। প্রতিটি পদক্ষেপে তার মারাত্মক রকমের আকর্ষণীয় লাগছিল। এমন সুদর্শন পুরুষকে দেখলে কোনো মেয়েই প্রথমবার তাকিয়ে চোখ ফেরাতে পারবে না। খাবার মুখে দেওয়ার সময় মারিয়ামেরও চোখ ঠিক ওখানেই আটকালো। মিনাজও তাকে দেখেছে। তার পাশে বসা বিউটির দিকেও চোখ পড়ল তার। থেমে গেল পা, থমকে গেল সব কিছুই। তার চোখে যেন হতাশার ছায়া। সে বেরিয়ে আসার আগে মারিয়াম মিনহাসকে ডাকলো, আরে স্যার, কোথায় যাচ্ছেন? আসুন না। সবাই তাকালো সেদিকে। সুপ্রিয়র মুখটা অজান্তেই গম্ভীর হয়ে গেল। ওর কেন জানি মিনহাসকে সহ্য হয় না।
হওয়ার কথাও না। যতই হোক এই লোকটার সঙ্গে তো বিয়ে হওয়ার কথা ছিল বিউটির। আচ্ছা, বিউটি কি মিনাজের উপর দুর্বল? মিনাজের মতো সুদর্শন একজন যুবকের সঙ্গে একদিন থাকলেও মুগ্ধতা ছিয়ে যাবে, প্রেমেও পড়বে নিশ্চিতভাবে। জেলাস হয়ে সুপ্রিয় উঠতে নিলে নিচ থেকে বিউটি তার হাত চেপে ধরল। মারিয়ামের ডাক শুনে চেয়েও ওদের উপেক্ষা করে বাইরে যেতে পারল না মিনহাস। এগিয়ে এসে ওদের টেবিলেই একটা চেয়ারে বসে পড়ল। নুহাস প্রশ্ন করল, স্যার আপনি এখানে? এমনি এসেছিলাম। মিনমিন করে জবাব দিল, ভুলে তাকালো না বিউটি আর সুপ্রিয়র দিকে। মারিয়াম মিনহাজের অস্বস্তি টের পেল। সে বলল, স্যার আপনি কি খাবেন বলুন, অর্ডার দিয়ে দিচ্ছি। আপনার প্রিয় খাবার কি স্যার? বলুন, সেটাই অর্ডার করে দিচ্ছি। খাবো না? জি স্যার। আমি কিছু খেতে আসিনি, একটা ক্লায়েন্ট আসবে, তার সঙ্গে দেখা করতে এখানে আসা। তারপর বিউটির দিকে এক পলক তাকালো, শুধালো, ভালো আছেন আরনাজ? মিনহাজের এই প্রশ্ন করার ব্যাপারটা সুপ্রিয়র সহ্য হচ্ছে না কোনোভাবেই। বিউটি শুষ্ক ঢোক গিলে বলল। মিনহাজ কোনো রকমে মাথা নাড়ল। মারিয়াম ওদের অল্প আলাপ লক্ষ্য করল। নুহাস গলধকরণ করার ব্যস্ত, খেতে খেতে বলল, ছুটিটা ভালোভাবে কাটাতে চেয়েছিলাম বুঝলেন বস, কিন্তু এমন বিচুটি পাতার মতো একটা বোন থাকলে জীবনে শান্তি নামক জিনিসটা কি, সেটা ভুলে যাওয়া ছাড়া উপায় আছে? ভাইয়া সবসময় পচাবি না তো, আমি কিন্তু এখন আর ছোট নেই। মিনাস নুহাসের কথা শুনেও নিশ্চুপ রইল। ওর এখানে একদমই ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ লাগছে ওর। মারিয়াম বুঝতে পারল মিনহাজের হয়তো কোনো সমস্যা হচ্ছে। প্রশ্ন করল, স্যার কোনো সমস্যা হচ্ছে? পানি খাবেন? ঢেলে দেই গ্লাসে। আপনি কি একটু চুপ থাকতে পারেন না? বিউটি ওদের মধ্যকার কথা বলা লক্ষ্য করল। মারিয়ামের হাবে ভাবে বুঝলো ও বোধহয় মিনহাজের প্রতি দুর্বল। মনে মনে অল্প খুশিও হলো এটা ভেবে যে মিনহাজ যদি কোনোভাবে মারিয়ামের সঙ্গে ঘর বাঁধে ব্যাপারটা মন্দ হবে না। মিনহাজ বেশি বসলো না, টুকটাক কথা বলে উঠে চলে গেল বাইরে। নুহাস হাত ধুতে চলে গেল। পিছু পিছু সুপ্রিয় ওয়াশরুমে যাবে বলে উঠল। রইল মারিয়াম আর বিউটি। ভাবি একটা কথা বলবো? হ্যাঁ বলো। হঠাৎই প্রশ্নে বিউটি কিঞ্চিত অবাক হয়ে তাকালো মারিয়ামের দিকে। মারিয়াম শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আমার মনে হয় আমি মিনহাজ স্যারকে পছন্দ করি না, মানে ব্যাপারটা শুধু পছন্দ আটকে নেই। ভালোবাসো তাকে, তাই তো? বিউটি অধর চৌড়া হলো ও হাসে। ভেতর থেকে আলাদা একটা প্রশান্তি কাজ করছে ওর। মারিয়াম ইতস্তত করে বলল, কিন্তু তিনি। মারিয়াম থেমে গেল। কিন্তু তিনি কি? বিউটি সজাগ হয়ে বলল, তিনি আপনাকে পছন্দ করেন, তাই না? মারিয়াম বিষণ্ণভাবে বলল। বিউটি বিস্ময়ে থেমে গেল, তারপর বলল, তুমি যা ভাবছো তা ঠিক নয়। মিনহাস হয়তো একসময় আমাকে পছন্দ করতো, কিংবা হয়তো এখনো করে, কিন্তু আমি তার অনুভূতি থাকলেও আমি শুরু থেকে কখনোই তার প্রতি আলাদা টান অনুভব করিনি। এখন আমি বিবাহিত, আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি। মিনহাস ভীষণ ভালো মানুষ। তুমি যদি তাকে ভালোবাসো তবে তার সঙ্গে খোলামেলা কথা বলো, তুমি সুখী হবে। মারিয়াম বিউটির হাত চেপে ধরলো হুট করে। বিউটি একটু ভরকালো। মারিয়াম বলল, ভাবি আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। কি সাহায্য? আমার বিশ্বাস মিনহাজ স্যারকে যদি আপনি বলেন, তিনি কখনোই আপনার কথা ফেলবেন না। আপনি প্লিজ আমার হয়ে তাকে একটু সব কিছু কনফেস করবেন প্লিজ। মারিয়াম এমনভাবে ওর হাত ধরে অনুরোধ করছিল যে বিউটি মানা করতে পারল না। ওকে আশ্বাস দিয়ে বলল, আমি বলবো তোমার ব্যাপারটা, কথা দিচ্ছি। বিউটির কথা শুনে খানিকটা ভরসা পেল, কিন্তু মিনহাজের মন জয় করার পথ যে সহজ নয় সেটা সে জানে। মানুষটার মন পাবে তো সে? ওকে কি কোনোদিন ভালোবাসবে? মারিয়াম আর মিনহাজ মুখোমুখি বসে আছে। চারপাশে যেন নিস্তব্ধতার একটা আবরণ পড়েছে। মারিয়ামের বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছে যে ওর মনে হলো সেটি বুঝি সারা রেস্টুরেন্টে ছড়িয়ে পড়বে। মিনহাজ চুপচাপ, তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখে একরাশ বিষণ্ণতা। মারিয়াম অস্বস্তি বোধ হচ্ছে। ভেতরে ভেতরে ভয়ে শ্বাস আটকে আসে। ও কিছুটা আঁচ করতে পারছে মিনহাজ কেন তাকে ডেকেছে। মিনহাজের মতো মানুষ যে ওকে শুধু শুধু ডাকবে না তা সে জানে বই কি। নিজের অস্বস্তিকে দূরে ঠেলে শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো। আলতো আশ্লেষ ভরা কণ্ঠে শুধালো, চুপ করে আছেন যে? স্যার আপনি আরনাজকে টুপ হিসাবে ব্যবহার করছেন কোন সাহসে?
মিনহাজের বজ্রকণ্ঠে খানিক কেঁপে উঠল মারিয়াম, যেন মাথায় বজ্রপাত হলো। সে মিনহাজের কথার অর্থ মনে মনে যাচাই করার চেষ্টা করলো, কিন্তু তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা নেমে এলো। আত্মা কেঁপে উঠল মারিয়ামের। সে টোপ হিসেবে ব্যবহার করেছে বিউটিকে। হ্যাঁ, সে একটু বলেছিল তার হয়ে যেন একটু কথা বলে। তার মানে তো এটা নয় যে একজন মানুষকে সে টোপ হিসেবে ব্যবহার করবে। মিনহাজ গম গম আওয়াজে আবারও বলল, আপনার কি মনে হয় আমার দুর্বলতাকে ব্যবহার করে আমাকে পেয়ে যাবেন? মিনহাজকে কি সস্তা লাগে এতটাই? আপনার কি মনে হয় আমি আপনার রোজ রোজ আমার অফিসে গিয়ে টু মারা ব্যাপারটা ধরতে পারিনি? শুনুন, আমি একজন মানুষের চোখ দেখেই মাইন্ড রিড করতে পারি। সেখানে আপনি তো প্রায় ইনুয়ে, আমি সেদিকে যাচ্ছি না। কিছু ধ্রুব সত্যি আপনাকে জানানো জরুরি। আপনি হয়তো ভাবেন আমার জীবনটা খুব সহজ, চাকচিক্যময়, কিন্তু ভেতরের খবরটা কেউই জানে না। ভেতরটা আমার গুটমুটে অন্ধকারে চেয়ে আছে। তাই আমি নিজেকে শাস্তি দিতেই সিদ্ধান্ত নিয়েছি, জীবনে কখনোই বিয়ে করব না, আজীবন অবিবাহিত হয়েই কাটিয়ে দেব। মারিয়াম বাকরুদ্ধ। মিনহাজের প্রতিটি শব্দ যেন তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার গলার স্বর আরও চাপা হয়ে গেল, সঙ্গে ভেতরে বয়ে চলে এক তুমুল ঝড়। কোনো রকমে উচ্চারণ করে, কিসের জন্য এই শাস্তি? কি করেছেন আপনি? যে কথাটা মিনহাজ কাউকে কখনোই বলেনি, আজ সে কথাটা তাকে বলতে হবে। মারিয়ামের ভেতরটা তোলপাড় শুরু হয়েছে। মিনহাজের গভীর চোখের দিকে তাকালো সে। তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। মিনহাজ কথা বলতে শুরু করলো, যেন তার ভেতরে সমস্ত ভার লাঘব করতে চায়। একটা লম্বা শ্বাস টেনে বলল, আজ আরনাজের যে অবস্থা, সেটা সম্পূর্ণ আমার জন্য।